হৃদমায়ার প্রেমগাথা সিজন ২ পর্ব সংখ্যা ৪। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়া নিখোঁজ গোটা দুদিন পার হতে চলল। মায়ের খোঁজ না হৃদ করতে পারল, আর না সুফিয়া খান। মায়ের পরিবারে মায়ের নিখোঁজ হওয়ার ব্যাপারটা সুফিয়া খান নিজেই জানান। যখন চারিদিকে হুলুস্থুলুস পাকিয়েও হৃদ মায়ের সন্ধান করতে পারছিল না, তখন মায়ের খবর পেয়ে অস্থির উত্তেজিত আরিফ তক্ষুনি ঢাকা ছুটে আসলো মায়ের খোঁজে। সঙ্গে সঙ্গে মায়ের বাবা মাও চাচা জামাল সাহেবও এসেছেন। খবর পেয়ে আরাফ খান, হেনা খান, রাদিফ, নিহাল খানও চট্টগ্রাম থেকে ছুটে এলেন হৃদের বাড়িতে। লন্ডনে থাকা আয়ান জুইকেও একই খবরটা দিল ফাহাদ। শালীর নিখোঁজ খবর পেয়ে ফাহাদ, মুক্তা আর তার বাবা মাকে নিয়ে অবস্থান করল হৃদের বাড়িতে। হৃদ মায়ার খোঁজে দিশেহারা, পারছে না আকাশ পাতাল এক করে মায়াকে মাটি খুঁড়ে বের করতে। চারিপাশে হুলুস্থুলুস পাকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গুন্ডাদের নিয়ে। রাস্তার বিভিন্ন জায়গায় হৃদের লোক সেট করে রেখেছে মায়ের খোঁজে। মায়া অপরিচিত এলাকায় কোনো খারাপ লোকের হাতে পড়েছে কিনা সেই চিন্তায় হৃদ ঢাকা শহরে সব নিষিদ্ধ গলিতে পুলিশ নিয়ে নিজেই রেন্ট করেছে। সন্দেহজনক লোকেদের থানায় আটকে রেখেছে। নির্ঘুম রাতে হৃদ পুরো শহর যেন চিরুনি তল্লাশি করেছে মায়ার। আরিফ, রাদিফ, নিহাল খান তারাও হৃদের মতো মায়ের খোঁজে দিশেহারা। শেষ রাতের দিকে সুফিয়া খান নিজের ওকালতির বুদ্ধি খাটালেন। মায়ের ছবি টিভিতে নিউজ করার জন্য বেশ কিছু তথ্য দিলেন চ্যানেলকে। মায়ের নিখোঁজ হওয়ার খবরটা সকালের নিউজে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার করা হবে। যে বা যারা মায়ের সঠিক খোঁজ দিতে পারবে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে। রাত ৩টা ১, প্রায় শেষ রাতের দিকে। হৃদ গাড়ির ডিক্কিতে পা ঝুলিয়ে বসে, বাম হাতের কবজিতে রক্তের দাগ। সেই হাতে একটা রিভলভার চেপে ডান হাতে সিগারেটে অনবরত টানছে। হৃদকে সচরাচর সিগারেট টানতে দেখা যায় না, এটা হৃদের পছন্দ না। কিন্তু এই মুহূর্তে হৃদের ব্যস্ত সিগারেট টানা দেখে যে কেউ বলে দিতে পারবে হৃদ খান কতটা অস্থির ও উত্তেজিত। তোলপাড়। হৃদের অবস্থান রাস্তার খালি সড়কে। অন্ধকার খালি সড়কে দাঁড়িয়ে আছে বেশ কিছু পুলিশের গাড়ির সাথে হৃদের কালো মার্সিডিজ গাড়িটিও। তাতে হৃদ পা ঝুলিয়ে বসে। রাস্তায় এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ২০-৩০ জন পুলিশের সঙ্গে হৃদের ছেলেপেলে ও বডিগার্ডরাও। বখাটে গুন্ডাদের চিৎকার শোনা যাচ্ছে অল্প দূরত্বে। হৃদের লোকজন তাদের রাস্তায় আটকে মারছে সন্দেহের বশে। মায়ের সন্ধান তাদের কাছে থাকতে পারে, এমনটা হৃদের ধারণা। নিহাল, রাদিফ, আরিফ, ফাহাদও এই রাতে উপস্থিত। হৃদকে সিগারেট টানতে সকলেই দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ হৃদের অস্থির মনোভাব সকলের চোখে পড়ছে দুপুর থেকে। এর মাঝে একজন ছেলে হকি স্টিকের আঘাতে রাস্তায় নেতিয়ে পড়ে চিৎকার করে বলল, আর মাইরেন না ভাই, আর মাইরেন না, আল্লাহর রাস্তে মাফ করে দেন। আমি কইতাছি মায়া ডারে আমরা কই বিক্রি করছি, জানে মাইরেন না ভাই, প্রাণ ভিক্ষা দেন। হৃদের ছেলেপেলের মাঝে উত্তেজনা দেখা গেল, কিন্তু এর মাঝেই রক্তাক্ত ছেলেটির অপর সঙ্গে মন্টু খেকিয়ে উঠে বলল, সৌরার বাচ্চা কইলি কেন? এমনি কতক্ষণ মায়েরা আমাগো জানে ছাইরা দিত, এখন তোর লাইগা আমাগো হগলেই জানে মারবো। এই কুত্তার বাচ্চারে কেডা দয়ালে লইছিলি? হের লাইগা ফাইসা গেছি। মন্টুর মুখ বরাবর ভারী হকস্টিক পড়তেই ছিটকে পড়ল রাস্তায়। আঘাতটা করেছে রাদিফ। সে এখানেই দাঁড়িয়েছিল। বখাটে ছেলেদের কথাগুলো তার কানে পৌঁছাতে সে হকস্টিক তুলে আঘাত করেছে। দুর্বল ছেলেটি কামেশ। সে রাদিফের আঘাতে ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, স্যার স্যার, আমারে মায়েরেন না, আমি সব কমো আপনা গড়ে, আমি হেগো দলে নতুন, আমারে মায়েরেন না। রাদিফ চিৎকার করে ডাকলো হৃদকে। চেঁচিয়ে বলল, হৃদ ভাই, ভাবির খোঁজ পেয়েছি। ছেলেগুলোর একজন ভাবির সম্পর্কে খোঁজ দিচ্ছে, তুমি একটু এদিকে আসো। রাদিফের চিৎকারে থমথমে পরিবেশ মুহূর্তে উত্তেজিত হয়ে গেল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো মুহূর্তে একত্র হয়ে গেল বখাটে গুন্ডাগুলোকে ঘিরে। অথচ হৃদের তখনও জায়গা পরিবর্তন হলো না, আর না নড়ল। অনবরত সিগারেট টেনেই যাচ্ছে। যেন মনে হচ্ছে বইয়ের খোঁজ থেকেও বেশি জরুরি এই মুহূর্তে তার সিগারেট টানা। হৃদকে নড়তে না দেখে রাদিফ কাশেম ছেলেটির কলার চেপে ধরে দাঁড় করালো। কাশেম ছেলেটি ভয়ে দুহাত জোর করে হাউমাউ করে কেঁদে আহাজারি করে বলতে লাগলো, স্যার, আমারে মাইরেন না, আমি সব সত্যি কইতে রাজি, আমারে মাফ কইরা দেন স্যার, আমি কিছু করি নাই স্যার, ও স্যার। আসিফ এগিয়ে এসে কাশেমের অপর কাঁধে শার্ট চেপে দুজন মিলে টেনে কাশেমকে হৃদের সামনে ফেলল।
পুলিশ কমিশনার মতিউর রহমান কাশিমের পিঠে পুলিশের মোটা কালো লাঠি দ্বারা আঘাত করে বলল, বল, মেয়েটির কি করেছিস তোরা? মেয়েটি এখন কোথায়? কাশিম দু হাতে মতিউর রহমানের পা জড়িয়ে ধরে আহাজারি করে বলল, স্যার, কাল সকালে আমরা একটা মায়ের কিডন্যাপ করি রাস্তায় থেক্কা। মায়াটা দেখতে মেলা সুন্দর আছিল। তয় আমি মায়াডারে মুখ তেমন দেখতে পারি নাই। তয় মায়াডার হাত পা দেখা বুঝবার পারছিলাম মায়াটা মেলা সুন্দর। স্যার, আমাগো একটা দল আছে ডেভিড নামে। ওই দলে আমরা হইলাম লোকাল গুন্ডা। আমাগরে দিয়া রাস্তা থেকে পোলা মায়া উঠানো হয়। এরপর পোলা গড়ে তগ পরিবার থেইকা ফোন কইরা মুক্তিপণ লয়া ছাইরা দেই। তয় মায়াগুলারে আমরা বেচা দিই এক দালাল পার্টির কাছে মোটা অঙ্কের টাকায়। কল্লা একটা মায়েরে আমরা গুলশানের সড়ক থেইকা উঠাইয়া এরপর ওই মায়াটারে পুরান ঢাকা নিষিদ্ধ গলিতে বেচে দিছি এক বড় দলালের কাছে। কল্লা গলির থেকে বাইরের সময় দেখছিলাম ওই মায়াডারে আরেক পার্টির কাছে বেচে দিছে নতুন মাল হওয়ায়। নিষিদ্ধ পল্লীতে নতুন মায়াগরে মেলা চাহিদা। রাতে ২-৩টা কাস্টমারও থাকে নতুন মায়াগরের লয়গা। তয় আমিও দেখছিলাম ওই মায়াডারে একজন বয়স্ক লোক কিন্না লইয়া গেছে হের লয়গা। সকালে আমাগরে আবার খবর দিছিল ওইখানে যাওনের লাইগা। আমাগরে ডাইকা নিয়া কইল, তগরে কল্লার মায়াডার মতন কুচি কুচি আরো মায়া কয়ডা জোগাড় কইরা দিতে, তাহলে বেশি বেশি টিহা দিব। এই ফাঁকে কল্লার মায়াডারে আমি একবার দেখছিলাম ডাক্তার দেখাইতে। জয়াজয়ের কারণে লাইগা মায়াডার অবস্থা খারাপ আছিল। এরপর আর কিচ্ছু জানি না স্যার, আমারে মাফ কইরা দেন। কাশেমের কথায় সকলের মাঝে অজানা ভয়, আশঙ্কা আর উত্তেজনা দেখা গেল। ছেলেগুলোর তুলে নেওয়া মেয়েটি যদি মায়া হয়, তাহলে দমবন্ধকর পরিস্থিতিতে কেউ আর ভাবতে পারল না। অজানা ভয়ে বুক কাঁপছে সবার। ছেলেটির কথায় সকলে হৃদের দিকে তাকালো হৃদের প্রতিক্রিয়া দেখার জন্য। অথচ হৃদ তখনও নিশ্চুপ ও নীরব। সিগারেট ধরা হাতটি মৃদু কম্পনে আরো ঘন ঘন ধোঁয়া ওড়াতে দেখা গেল। আইফ অস্থির উত্তেজিত ভঙ্গিতে পকেট থেকে নিজের ফোন বের করে ছেলেটির মুখের সামনে মায়ের একটা ছবি ধরে বলল, এই মেয়েটিকে তোরা কিডন্যাপ করেছিলি? এই মেয়েটি ছিল, দেখতো। ভীত ভঙ্গিতে কাশেম ফোনের মেয়েটিকে দেখে বলল, স্যার, ম্যাডার মুখ আমি তেমন ভালো কইরা দেখবার পারি নাই। তাই এই ম্যাডার লাহান আসিল কল্লার ম্যাডা। মনে হয় এই ম্যাডাই আসিল। কাশিমের অনিশ্চিত বাণীতে এক একজনের উত্তেজনা গলা শুকিয়ে কাঠ। এর মাঝে হৃদ লাফিয়ে নামলো গাড়ি থেকে। হাতে সিগারেট পায়ে পিষে বলল, গাড়ি বের কর আসিফ, কুইক। জি ভাই, কিন্তু এই ছেলেটাকে কি করব? হৃদ গাড়ির দরজা টেনে ধরতে ধরতে বলল, ওরে গাড়িতে উঠা। কমিশনার সাহেব, আপনি পুলিশের ফোর্স বাড়ান, পুরান ঢাকা রেন্ট করব। পুরান ঢাকার চকবাজার পেরিয়ে গেল আরও 10 মিনিট পূর্বেই। কাশিমের তথ্য অনুযায়ী গাড়িটা থামল শুনশান রাস্তার এক গলির মোড়ে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মানুষের দেখা নেই, তবে রাস্তায় সারিবদ্ধভাবে বেশ কিছু বড়লোকি প্রাইভেট কার দেখা গেল। নিষিদ্ধ পল্লীর সামনে এসব গাড়ি দিনের আলোয় মুখোশ পরে থাকা কিছু ভদ্রলোক হয়ে থাকে। খালি রাস্তায় অদূরে কয়েকটা কুকুরকে দেখা যাচ্ছে রাস্তায় শরীর ফেলে শুয়ে। মোট গাড়ি এসেছে 11টা। দুটো পুলিশের জিপ, বাকি দুটোতে হৃদের বডিগার্ড। 3টি ট্রাকে হৃদের ছেলে পেলে হকস্টিক লাঠিসোঁটা নিয়ে নিঃশব্দে লাফিয়ে নামলো রাস্তায়। আরিফ, নিহাল খান অপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। ফাহাদ, রাদিফ অন্য গাড়ি থেকে হৃদকে অনুসরণ করলো। হৃদ, আসিফ কমিশনার একই গাড়িতে থেকে রাস্তায় নেমে ওপরের হেডবোর্ডের দিকে তাকালো। রঙ্গনা কুঠির। কাশেম ছেলেটিকে পুলিশ জিপ থেকে নামালো দুজন পুলিশ। হৃদ কমিশনের দিকে তাকাতেই কমিশনার কাশেমের উদ্দেশ্যে বলল, তুই সামনে যা, আমরা তোকে অনুসরণ করব। খবরদার, চালাকি করবি না, তাহলে বেওয়ারিশ লাশে মরবি। কাশেম ছেলেটিকে টেনে সঙ্গে নিয়ে হাঁটল দুজন পুলিশ। শতাধিক মানুষ হওয়ার পরও কেউ শব্দ করছে না। যতটা সম্ভব নিস্তব্ধ থাকা যায়, ততটাই সতর্কতা অবলম্বন করছে সবাই। কাশেমের পিছনে হৃদ, রাদিফ, আসিফ, নিহাল খান, ফাহাদ আর তাদের পেছনে গোটা শতাধিক মানুষ হতে হাতে লাঠিসাঠি পা মিলাচ্ছে। ঈদ খানের জীবনে কখনো বউকে এমন নিষিদ্ধ পল্লীতে খুঁজতে আসতে হবে, এই বিষয়টা নিহাল খানের জন্য লজ্জাজনক। তিনি সংসদ সদস্যের মন্ত্রী। কোনো কারণে যদি বিরোধী দলের কারো কানে আজকের ঘটনাটি যায়, তাহলে খান বংশের সম্মান খোয়াতে সময় নেবে না। সবচেয়ে বড় কথা, উনার ছেলে হৃদ খান এখন পর্যন্ত শান্ত। আর কতক্ষণ শান্ত থাকবে বোঝা যায় না। এখনো পর্যন্ত চুপ মানে ধ্বংসের পূর্বাভাস। সঙ্গে এত মানুষ নিয়ে এসেছে, তার মানে মায়াকে সেখানে পাওয়া গেলে আজকে নিষিদ্ধ পল্লী ধ্বংস নিশ্চিত।
হৃদের ডান হাতের মুঠোয় বন্দুক চেপে ধরা হাতটা অনবরত কাঁপছে। এবার সেটা রাগে নাকি দুর্বলতায় সেটাও বোঝা দায়। সকলেই কাশেমের পেছনে পা মেলালো। নিষিদ্ধ পল্লীর বাইরে দেখা গেল কালো সাদা রং বেরঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে। দিনের শেষ, রাতের ক্ষুধা নিবারণের জন্য বিগড়ে যাওয়া একদল বড়লোক আসে নিষিদ্ধ গলিতে। হৃদ পকেট থেকে সাদা রুমাল বের করে মুখে চাপল। জীবনের প্রথম এসব নিষিদ্ধ গলিতে পা পড়েছে তার, তাও শখের নারীর খোঁজে। তার ভিতরকার তোলপাড় ছটফট বাণীতে প্রকাশ করার মতো নয়। তিনতলার রঙ্গনা কুঠির এর নিচতলায় হলঘরের দরজা খোলা ছিল। মেঝেতে নাচ গানের আয়োজন হচ্ছিল। সেটা চারপাশে পরিবেশ দেখে বোঝা গেল। ঢোল তবলা মেঝের মোটা বিছানার ওপর অবহেলায় পড়ে, বাংলা কিংবা বিদেশি মালের বোতলও মেঝের এদিক ওদিকে সেদিকে ছড়িয়ে পড়ে। একজন মধ্যবয়সী মোটা মহিলা রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই বিছানায় শুয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। মহিলাটির উন্মুক্ত পেটে মাথা রেখে খালি গায়ে একই বয়সী পুরুষ শুয়ে। আশেপাশের ঘরগুলো থেকে উচ্চস্বরে চিৎকার আর কলকল ধ্বনি কানে আসতেই নিহাল খান থমথমে খেয়ে গেল। এসব নিষিদ্ধ গলিতে এসবই হয়, কিন্তু বাবা ও ছেলেদের একত্রে এইসব নিষিদ্ধ গলিতে প্রবেশ করায় লজ্জায় পড়ে যান তিনি। রাদিফ নিজেও বিব্রত বোধ করে নিহাল খানের উদ্দেশ্যে বললেন, আব্বা, আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা দেখছি বিষয়টা। নিহাল খান উপস্থিত পরিস্থিতিতে বুঝে তিনি দৃষ্টি নত করে মুহূর্তে বাইরে বেরিয়ে গেলেন। একজন পুলিশ এগিয়ে গিয়ে নাক চেপে অর্ধ উলঙ্গ পুরুষটিকে লাথি মেরে উঠাতে চেয়ে বলল, এই ওঠ, ওঠ, এই হারামির বাচ্চা ওঠ। পরপর লোকটার পেট, কোমর ও বাহুতে লাথি মারায় লোকটা চোখ টেনে তাকানোর চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত মদ খেয়ে তাল সামলাতে পারছে না। আর একজন পুলিশ এসে মহিলাটিকেও একইভাবে হাতে মোটা লাঠি দিয়ে মৃদু আঘাত করে ডাকতে লাগলো। একটা সময় পর মহিলা ও পুরুষ দুজনেই উঠে বসলো, কিন্তু মদের নেশায় দুজনই দুলতে লাগলো। দুজন পুলিশ মধ্যবয়সী মহিলা ও পুরুষকে টেনে দাঁড় করালো। মদের ঘোরে দুলতে দুলতে পুরুষ লোকটা মাতাল কণ্ঠে বলল, এত রাইতে মায়া দেওন যাইব না, মায়া লাগলে সকাল 5টার পর পাইবেন। আমাগো এই হারে সব মায়া এখন বুকিং চলতাছে, টাকা অ্যাডভান্স করণ লাগবো আগে। ঠাস শব্দে থাপ্পড়টি মাতাল লোকটার ডান গালে পড়ল। মাতাল পুরুষটি তেতে উঠে বলল, এই কোন কুত্তার বাচ্চা আমারে মারলো, শালা মাদার চোদ, তোর মা শাওয়া। ফের একটা থাপ্পড় মারলেন কমিশনার মতিউর। শক্ত হাতে থাপ্পড় খেয়ে মাথা ঝিনিয়ে উঠল মাতাল লোকটার। নেশার ঘরে খানিকটা কমে আসতে চোখ পড়ল পুলিশের পেছনে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ। মাতাল লোকটার নাম রিপন। সে একত্রে এতগুলো মানুষ দেখে মতিউরকে লম্বা সালাম দিয়ে মাতাল ভঙ্গিতে বলল, স্যার, আপনাগো কয়ডা মায়া লাগবো? অল্প বয়সী মায়া আমাগোর এখানে সাপ্লাই কম, তো এই 30 বছরের মায়াগুলোও কম না স্যার। মজা পাইবেন হে গড়ে দিয়া। আপনাগোরও দিনের লাইগা মায়া লাগবো নাকি রাতের লাইগা স্যার? মতিউর সাহেব কথা বাড়ালেন না। পাশের মহিলাটি ঠিকঠাক দাঁড়াতে পারছে না, শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে। সে দাঁড়িয়ে থেকে মাতাল অবস্থায় দুলছে। মতিউর সাহেব হাতের ফোনে মায়ের একটা ছবি দেখিয়ে বললেন, এই মেয়েকে কাল তোদের এখানে একদল পাচারকারী বিক্রি করে গেছে। মেয়েটা এখন কোথায় সেটা বল, আমাদের এই মেয়েটাকে চাই। রিপন মাতাল চোখে ফোনের দিকে তাকিয়ে মায়ের ছবিটা ঝাপসা চোখে দেখে বলল, এই মায়াটার মেলা চাহিদা স্যার। এই মায়ারে নিতে গেলে এক রাতের লাইগা 1 লাখ দিবেন স্যার। কাল রাইতে এক বুইরা লোক 2 লাখ টাকা দিয়া নিছিল হের লাইগা মায়াডারে। শালা বুইরা মাদারচোদ কচি মায়া পাওনের দফা রফা কইরা দিছে। কাল সারাদিন মায়াডার স্যালাইন চলছে। আজ রাইতে ভাবছিলাম মায়াডারে কাস্টমারের হাতে দিমু না, আগে সুস্থ হলে আবার কাস্টমারের ঘরে পাঠামু। কিন্তু আবার হেই বুড়া তার লগে আরো 3 বুইড়ারে লইয়া আইছে। 3 লাখ টাকা দিয়া এই মায়াডারে আজ রাইতের লাইগা লইয়া গেছে ঘরে। মায়াডা এখন কাস্টমারের লগে ঘরে আছে। এই মায়ারে চাইলে 2 দিন পর নিতে হইব স্যার। আজ জানি 3 বুইড়া কি দশা করছে মায়াডার। হেইডা বুইঝা হের পর আপনাগোর লগে দিতে হইব। দীর্ঘক্ষণ চুপ থাকা হৃদের হিংস্রতা তক্ষুনি ফেটে পড়ল রিপনের ওপর। হৃদের হাতে রিভলভার চেপে ধরে এলোমেলো ঘুষি বসাতে লাগলো রিপনের মুখে। হিংস্র গর্জনে চিৎকার করে উঠল হৃদ, হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, আমার বউয়ের দাম ধরাস? হৃদ খানের বউ এত সস্তা? জানোয়ারের বাচ্চা, আমার বউরে অন্য ঘরে পাঠানোর সাহস তোরে কে দিছে? হৃদের গর্জনের সঙ্গে সঙ্গে হাতের বন্দুকও চলল এলোমেলো।
চোখের পলকে রিপনের যৌনাঙ্গে গুলি করে রক্তাক্ত করে দিয়ে মহিলাটির মুখে রিভলভার চেপে ধরে হৃদ হিংস্রতায় বলল, আমার বউ কই? মুহূর্তে বয়ে যাওয়া তাণ্ডবে থরথর করে কাঁপতে লাগলো মধ্যবয়সী রাজিয়া। এই নিষিদ্ধ পল্লীতে সবাই রাজিয়া আপা বলে ডাকে মহিলাকে। রিপন ছিল রাজিয়ার সহকারী, যাকে হৃদ মেরে ফেলেছে। রাজিয়া থরথর করে কেঁপে কম্পিত গলায় বলল, এই মেয়া দোতলায় ১০৪ নম্বর ঘরে আছে স্যার। হৃদের গুলি, চিৎকার আর মানুষের কলরবে ততক্ষণে রঙ্গনা কুঠি থেকে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি লেগে গেছে পুলিশের ভয়ে। আসিফ, রাদিফ ও আরিফ রাজিয়া জবানবন্দি শুনে ততক্ষণে দৌড়ে দোতলার ঘরের দিকে গেল। সঙ্গে বেশ কিছু পুলিশ ও হৃদের ছেলে পেলেও গেল। কয়েক মিনিট পর ওপরের ঘর থেকে আসিফের আতঙ্কিত ডাক ভেসে এলো হৃদের জন্য, ভাই, আপনি দ্রুত আসুন, জরুরি। হৃদ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে বুক কাঁপছে, সঙ্গে কম্পিত হাত পা। ওপরের ঘরে মায়াকে ওইভাবে তিনজন পুরুষের সঙ্গে দেখাটা হৃদের শতমরণের সামিল। হৃদ ওপরে উঠতে পারল না, বরং রক্তাক্ত লাশের পাশে ধপ করে বসে গেল, হা করে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে শ্বাসরুদ্ধ হতে। ঘোলাটে দৃষ্টি দোতলায় ঘরের সিঁড়িতে আটকে রেখে পরপর মুহূর্তে মেঝেতে তাকালো। হৃদকে আসতে না দেখে বয়স্ক তিনজন লোকসহ অসুস্থ মেয়েটি অর্ধ উলঙ্গ অবস্থায় কোনো রকমে কাপড় পরিয়ে নিচে নামালো এবং এই কুঠুরির দুজন মেয়েকে দিয়ে। অসুস্থ মেয়েটির গায়ে বিছানার চাদর জড়ানো। চোখ, মুখ, গলা, শরীরের সব জায়গায় কামড়ের দাগ, যতটা শরীর দৃশ্যমান। মেয়েটির লম্বা চুলগুলো এলোমেলো পাখির বাসা করে রাখা। মেয়েটির হাঁটতে কষ্ট হচ্ছে, সেটা মেয়েটির পা ফেলা হাঁটার ধরনই বলে দিচ্ছে। বয়স্ক তিনজন লোকের বয়সই ৫০-এর ঊর্ধ্বে হবে। মোটাসোটা ভারী শরীরে শুধু একটা করে আন্ডারওয়্যার পরা। পুলিশ সবাইকে নিচে হৃদের সামনে নিয়ে এলো। হৃদ তখনও মেঝেতে দৃষ্টি স্থির করে রাখল, ওপরে তাকানোর সাহস পাচ্ছে না। হৃদের গায়ে ছাই রঙের শার্টটি ঘামে ভিজে কালো হয়ে আছে। আসিফ ডাকল, ভাই, ভাবি। আসিফ থেমে যায়। রাদীপ বলল, ভাই, এখানে মায়া ভাবিকে আমরা কোথাও পাইনি। ভাবি। রাদীফের বাকি কথা শেষ করার আগেই হৃদ চোখ তুলে তাকালো। চোখের সামনে মায়ের জায়গায় অন্য কাউকে দেখে মুহূর্তে হৃদের চোখের কোণে পানি চিকচিক করে উঠল। হৃদ খান কাঁদছে, নাকি সবার ভ্রম? শক্ত চোয়াল, হিংস্র রক্তিম লাল চোখের কোণের জলবিন্দু জমে হৃদের। আটকে রাখা নিঃশ্বাসগুলো এবার শব্দ করে ছাড়ছে সে। মেয়েটির গড়ন মায়ের মতোই, তবে মায়া নয়। রাদীপ ফের বলল, কাশেমের দল যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল, সেই মেয়েটি অন্য কেউ ভাই, মায়া ভাবি নয়। অসুস্থ মেয়েটি সকলের কথা শুনতে পাচ্ছিল। উপস্থিত পুলিশসহ সবাই হৃদকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ে হাউমাউ করে চিৎকার করে বলতে লাগলো, আমাকে বাঁচান স্যার, আমাকে এই নষ্ট পল্লী থেকে বের করে নিয়ে যান। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ওরা আমাকে কাল কলেজে যাওয়ার পথে তুলে এনেছে। প্লিজ স্যার, দয়া করুন, আমাকে আমার পরিবারের কাছে নিয়ে চলুন। আমি আর পারছি না, এখানে সবাই পশু, আমাকে খুব মারধর করে। আল্লাহর দোহাই লাগে স্যার, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান। এই খারাপ লোকগুলো আমাকে দিয়ে কাল থেকে খারাপ কাজ করাচ্ছে। আমি এসব থেকে মুক্তি চাই স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার, প্লিজ স্যার, দয়া করুন স্যার, প্লিজ। হৃদ ক্লান্ত, কিন্তু বেশ শান্ত গলায় বলল, মেয়েটিকে বাসায় সেফলি পৌঁছে দে আসিফ। জি ভাই। মেয়েটির নাম নাদিয়া, মায়ের কলেজেই পড়ে। কাল কলেজে যাওয়ার পথে কিডন্যাপ হয়ে এখানে এসেছে। আসিফ রঙ্গনা কুঠিরের দুটো মেয়ের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে তুলল। হৃদ তখনও শান্ত ভঙ্গিতে মেঝেতে বসে থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে। বউ তার ভীষণ দুর্বলতার জায়গা, আর সেই বউয়ের অনাদরের কথা ভেবেই হৃদের প্রতি মুহূর্ত হাজার মৃত্যু যন্ত্রণা হচ্ছিল। হৃদের ভিতরকার তোলপাড় শুধু সেই বুঝতে পারছিল এতক্ষণ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, তার বউ এই খারাপ চক্রের হাতে পড়েনি। কিন্তু হৃদের বেয়াদব বউ গেল কই? হ্যাঁ, হৃদের বেয়াদব বউটা কোথায় গেল, দেখা যাবে পরবর্তী পর্বতে। তাই ততক্ষণ আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।